গোলপাতার ছাউনির বেড়া, টিন শেডের একটি পুরাতন বাড়ির সামনে এসে নিলয় দাঁড়ালো। কাঁধে একটি ব্যাগটা ঠিকভাবে ধরে ভাবতে থাকে, ভিতরে ঢুকবো নাকি ঢুকবো না। বেশ কিছু সময় পর নিলয় পাতার গেট ফাঁকা করে ভেতরে প্রবেশ করলো। বুকটা কেমন কেঁপে উঠল তার। সেই পুরনো স্মৃতি, যেটা মনে করতেই বুকের ভিতরটা হু হু করে ওঠে। চিরচেনা উঠান। 5 বছর আগে বাড়ি ছেড়েছিল নিলয়। আজকে ঠিক 5 বছর পর নিলয় বাড়িতে এসেছে। এর ভিতরে নিলয়ের সাথে পরিবার কোনো প্রকার যোগাযোগ রাখেনি। নিলয় তার পরিচিত উঠান, খেলার জায়গা দেখতে থাকে। হঠাৎ চিকন কণ্ঠে একটা মেয়ে বলে উঠল, কে আপনি? মা, দেখো কে এসেছে। একদম বাবার মতো দেখতে, তোমার মতো চোখ। নিলয় ভাইয়া নাকি? নিলয় ঘুরে তাকায়। বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। মেয়েটা নিলয়ের বড্ড আদরের। তার নাম নীলা। নীলা হলো নিলয়ের আদরের ছোট্ট বোন। নীলার বয়স যখন 15, তখন নিলয়ের বয়স 20 বছর ছিল। নিলয়কে তখন বাড়ি থেকে বের করে দেয় তার বাবা ফারজুক সাহেব। নীলার কথা শুনে হেনা বেগম দৌড়ে আসে। পেছনে ফারজুক সাহেবও আসলেন। হ্যাঁ, নিলয় এসেছে। হেনা নিলয়কে দেখে নিজেকে সামলে রাখতে পারে না, দৌড়ে নিলয়ের কাছে চলে আসে। নিলয়কে যখনই জড়িয়ে ধরতে যাবে, তখনই ফারজুক সাহেব বলল, হেনা, তুমি কি আগের কথা ভুলে গেছো? তোমার ওই কুলাঙ্গার বদমাইশ আর বেয়াদব ছেলে কেন এসেছে এখানে? আমার কসম ছিল ওই ছেলেকে তুমি স্পর্শ করবে না। তুমি কাছে কেন গেছো? নিলয় তার মাকে ছুতে গিয়েও থেমে যায়। হেনাও থেমে যায়। নিলয় চুপচাপ মাথা নিচু করে নিল। ফারজুক সাহেব থামলেন না। নিলয়ের দিকে বিস্ফোরক মন্তব্য ছুড়ে দেয়। তুমি জিজ্ঞাসা করো ওর মতো বেয়াদব বদমাইশ কুলাঙ্গার ছেলে কেন আমার বাড়িতে এসেছে। ও কি ভুলে গিয়েছে ওর জন্য এ বাড়ির দরজা সবসময় বন্ধ? বেরিয়ে যেতে বলো ওকে। ওর মুখ আমি দেখতে চাই না। কেন এসেছে সে এখানে? দূর করে দাও। চানোয়ার শেয়াল কুকুরের মতো কোনো জায়গা নেই এই বাড়িতে। নিলয়ের বাবা, তুমি কি একটু থামবে? কত বছর পর ছেলেটা বাড়িতে এসেছে, আর তুমি এত বছরেও কিছু ভুলতে পারলে না? এই, তোমাকে কতবার বলবো আমাকে কখনো নিলয়ের বাবা ডাকবে না। আমার একটা মাত্রই সন্তান, আর সে হলো নীলা। নিলয় নামের কোনো সন্তান আমার নেই। ওটা হয়তো কোনো চারজ সন্তান হতে পারে। দয়া করে তুমি চুপ করবে? তোমার পায়ে পড়ি, এসব কথা বলো না। আমি আর সহ্য করতে পারছি না। মা, ওনাকে বলে দেন আমি এখানে থাকতে আসিনি। আমি এসেছি তোমার আর নীলাকে দেখতে। কয়েকদিনের ভিতরে আমি চলে যাব এখান থেকে। আরে, কয়েকদিন কেন? এক্ষুনি বের হয়ে যা শুয়োরের বাচ্চা। তোর মুখও দেখতে ইচ্ছে করে না। তোর জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়েছে। আমি তোকে সন্তান হিসাবে কেন মানেন না? দোষ কি আমার ছিল? আপনি সব কিছু বিচার না করে আমাকে শাস্তি দিয়েছেন। আমার কথা শোনার প্রয়োজন মনে করেননি। মানুষ যা বলেছে সেটাই শুনে বিচার করেছেন। আপনার সন্তানের কথা কি শোনা আপনার দরকার ছিল না? সেদিন চুপচাপ শুনে গিয়েছি। ভেবেছিলাম আপনি বলবেন আমার ছেলে এমন না। এতটুকু বলতে পারেননি আপনি। আপনি ভয় পেয়েছিলেন। ভয়ে আপনি চুপ হয়েছিলেন। আজও চুপ থাকেন। আপনার আমাকে ছেলে হিসাবে দেখতে হবে না। আপনি শুধু আমার মা বোনের কাছে কিছুদিন থাকতে দেন, তারপর চলে যাব। এত বছর কি না কি করেছিস, কার সাথে আবার কি করে এখানে এসেছিস সেটা বুঝতে পারছি। উফ, তুমি একটু চুপ করবা? যাও তুমি বাজারে। খোকা, ঘরে আয়। নীলা, তোর ভাইয়ের ব্যাগটা ধর। হেনার কথায় ফারজুক সাহেব আর কিছু বলল না। তিনি রাগ দেখিয়ে চলে গেলেন বাড়ি থেকে। নীলা এসে তার ভাইয়াকে জড়িয়ে ধরে। ব্যাগটা হাতে নিয়ে ভিতরে আসলো 3 জন। 5 বছর পর হেনা তার সন্তানকে ফিরে পেয়েছে। 5 বছরে নীলা যোগাযোগ করার চেষ্টা করেছে বাড়িতে, কিন্তু ফারজুক সাহেব সেটা হতে দেয়নি। ফারজুক হলো এই এলাকার বড় মসজিদের ইমাম। নীলা সব সময় পর্দা করে চলে। ফারজুকের বেশ নাম ডাক এলাকায়। সেই জন্য নিজের ছেলের সাথেই ঝামেলাটা বেশি তার। তিনি সব সময় তার মান সম্মানের চিন্তা করেন। নিলয় এত বছর পর বাড়িতে এসেছে। তার মা বোন তাকে পেয়ে কত খুশি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে থেকে একটা মেয়ে চিৎকার করে বলে, হেনা কাকি, দরজাটা খোলো। মা তোমাদের কালকে যেতে বলেছে, পিঠিয়ে পাঠিয়েছে। কই তুমি? নীলা, দরজা খোল। কণ্ঠটা বেশ পরিচিত মনে হলো নিলয়ের। এটা যেন রাহির কণ্ঠ। নিলয় তার মায়ের দিকে তাকায়। তার মা বুঝতে পারে নিলয় কী জানতে চাইছে। হেনা বলে, ফাহি ওটা, রাহির ছোট বোন। নীলার সাথেই পড়ে। রাহি ওর শ্বশুর বাড়িতে। এখানে তেমন আসে না। একটা বাচ্চাও আছে।
তোর বাবা সবার সাথেই ভালো সম্পর্ক রাখে, কেবল তোর সাথে ছাড়া। নীলা, যা, দরজা খুলে দে, ভিতরে নিয়ে আয় ফাহিকে। হেনার কথা মতো নীলা গিয়ে দরজা খুলে দিল। ফাহিকে ভেতরে আনে। একটা নতুন ইয়াং বেশ স্মার্ট দেখতে ছেলেকে দেখলো হেনার পাশে বসে আছে। ফাহি ছেলেটার দিকে তাকায়। ফাহি পুলি পিঠাগুলো নীলার কাছে দিয়ে তাড়াতাড়ি মাথায় কাপড় দিল। নীলার কানের কাছে মুখ এনেই বলে, এই, ভিতরে অন্য একটা ছেলে বসে আছে, বলবি না? কিভাবে ঢুকে আসলাম ভিতরে? ইস! আরে, অন্য ছেলে কাকে বলিস? তোর মনে হয় মনে নেই যে আমার একটা ভাই আছে? মনে আছে তোর? ছোটবেলাতে উনি আমাদের কত কি পেরে দিত। মানে উনি নিলয় ভাইয়া? হুম। ফাহি একটু জোরে বলে ওঠে কথাটা। নিলয় শুনতে পায় কথাটা, মুচকি হাসে সে। ফাহি লজ্জা পেয়ে নিলয়ের দিক থেকে চোখ সরিয়ে নিল। হেনা বলে, দাঁড়িয়ে কেন? বস তোরা। না কাকিমা, বসবো না, কালকে অনেক কাজ, তোমরা যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। ফাহি চলে যায় বাহিরে। নীলা এগিয়ে আসে দরজা অবধি। ফাহি নীলার হাত ধরে বাহিরে নিয়ে আসে। নীলা বলে, কি হয়েছে? এবার টেনে আনলি কেন? ওটা সত্যিই নিলয় ভাইয়া তো? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমাকে ছোটবেলায় ফুল দিয়েছিল, ফুল দিয়ে বলেছিল চুমু দিতে গালে। ইস, কি লজ্জা! আমি লজ্জায় ওনার সামনে যাইনি অনেকদিন। কি বললি? তলে তলে তোমরা এইসব করে বেড়াচ্ছ? দাঁড়াও, তোমার হচ্ছে। এই না না, কিন্তু তোর ভাইয়া এমন সুন্দর হয়ে গেল কেন? মানে দেখতে একদম হট, বডি দেখেছিস? মাসল বেনম ফোলা ফোলা। নাউজুবিল্লাহ, কি বলিস তুই? ওই আমরা আর মাদ্রাসাতে পড়ি না? তুই সব কি বলা শিখেছিস? আর ছেলেদের কোন দিক দিয়ে নজর রে? আরে, ছেলেদের দিকে তাকাই না তো, তোর ভাইয়াকে দেখেছি। যা, তুই বলবি না, কালকে আসবো আবার। তুই শেষ, তুই নষ্ট হয়ে গেছিস বোন, যা ভাগ এখান থেকে। ফাহি আর নীলা হাসতে থাকে। আসলেই সত্য, নীলার মাসেল বেশ ফোলা, চুলগুলো ছোট ছোট করে কাটা, দেখতে বেশ ইয়াংও লাগছে। রাতে ফারজুক বাড়িতে আসে, কিন্তু ফারজুক সাহেব নীলয়ের সাথে কথা বলে না। নীলয় তার রুমে বসলো, মাথার উপরে ফ্যান ঘুরছে। ব্যাগ থেকে ল্যাপটপ বের করলো, তারপর ফোন করলো অর্ককে। স্যার, সব কিছু ঠিক আছে, আপনি কিন্তু কোথায় আছেন কেউই জানে না। চিন্তা নেই, তোমরা সব সময় অ্যাক্টিভ থাকবে। আমি অর্ডার না দেওয়া অবধি যেন কোনো কিছু না হয়। ঠিক আছে স্যার। নীলয় ফোন কেটে দেয়। ঘুমিয়ে পড়ে সে। ফারজুক সাহেব বিছানায় আসলেন। হেনা চুপচাপ তার স্বামীর পাশে বসলো। ফারজুক সাহেবের মেজাজ বিগড়ে আছে তার ছেলের জন্য। বলছি, যা হবার তো হয়ে গেছে, একটা মাত্রই তো ছেলে আমাদের, ওর সাথে কি ঠিকমতো কথা বলা যায় না? আর কত রাগ পুষে রাখবে? দেখো, ও যা করেছে তার জন্য কোনো ক্ষমা নেই। ওর জন্য আমার মান সম্মানে দাগ পড়েছিল, আমি এটা হতে দিতে পারি না। কিন্তু নিলয় তো বলছিল সে কিছুই করেনি, তার কথাটা শোনার দরকার ছিল না? তাকে কি ক্ষমা করা যায় না? ওর বিরুদ্ধে সবাই যখন কথা বলছিল তখন একটা কথা কানে আসছিল, সেটা হলো ওর বাবা এত ভালো আর তার ছেলে এমন একটা কাজ করবে। বলো বলো, কেমন লাগবে শুনতে, বলো তুমি। আমি পারছিলাম না এসব নিতে। ওমর তার ছেলেকে ক্ষমা করেনি, আমি অন্যায়ের কোনো ক্ষমা করব না। কি আর বলবো, থাকো তোমার রাগ জেদ নিয়ে, আমার ছেলে ফিরেছে তাতেই আমি খুশি। তাকে চলে যেতে বলো, নাহলে আমি থাকবো না, এই বলে দিলাম আমি তোমায়। কি হয়েছে রাশেদের? ঘুমাও তো। হেনার কথা শুনে ফারজুক আর কিছুই বলল না, সে ঘুমিয়ে পড়ে। সকাল হয়, নিলয় বাড়ি থেকে বের হয়েছে। তার একটা কাছের বন্ধু ছিল, নাম শিহাব। নিলয় তাকে খুঁজে বের করে। শিহাব নিলয়কে দেখে অনেক খুশি হয়। দুজনে বাড়ির দিকেই ফিরছিল, এমন সময় ফারজুক সামনে পড়ে। নিলয় তার বাবাকে দেখে পাত্তা না দিয়ে বাড়িতে ঢোকে। ফারজুকও কিছু বলে না। বাড়িতে ঢুকতেই দেখতে পায় ফাহি আর নীলা বসে আছে। ফাহি নিলয়ের দিকে তাকায়, নিলয়ও তাকালো। ফাহি উঠে ভিতরে চলে যাবে, এমন সময় নিলয় ডাক দেয় তাকে। এই তুমি ফাই না? ফাহি হঠাৎ চমকে ওঠে, কারণ নিলয় তাকে তুমি করে বলেছে। নীলাও অবাক, তবে সে ফাহির দিকে তাকিয়ে মুচকি হাসছে। ফাহি তো লজ্জায় শেষ। সে ঘুরে বলে, হ্যাঁ, আপনি চিনতে পেরেছেন? কেন পারবো না? ছোটবেলায় তোমাকে কত কোলে নিয়েছি। 5 বছরে কি সব ভুলে গিয়েছি নাকি? সব মনে আছে? হ্যাঁ, ওই যে ফুলের বিষয়টা মনে আছে? ফুল? হ্যাঁ, ফুল।
তোদের আবার কি হলো? তোরা এখানে কেন? যা ভাগ। নিলয়ের কথা শুনে দুইজন মুচকি হাসলো। ফাহি লজ্জায় যেন বাঁচেই না। ফাহি তো নিলয়ের গালে চুমু দিয়েছিল ফুলের জন্য। ফাহির পছন্দের ফুল ছিল রজনীগন্ধা। সেই দিন ছিল 21শে ফেব্রুয়ারির আগের রাত। নীলা আর ফাহি এসে নিলয়কে ধরে ফুল এনে দিতে। ভাইয়া ফুল এনে দাও। যাও, পারবো না, যা ভাগ। তোমাকে আর কিছু বলবো না। নীলা চলে যায়। কিছু সময় পর ফাহি আসে নিলয়ের কাছে। ফাহি এসে নিলয়কে বলে, নিলয় ভাইয়া ফুল এনে দিবা? না, দিব না। প্লিজ দাও না। এনে দিলে কি দিবি? কি লাগবে বলো? তুমি যদি রজনীগন্ধা ফুল এনে দিতে পারো তাহলে যা চাইবে তাই দেব। আচ্ছা, তাহলে রেডি থাক দেবার জন্য। এরপর নিলয় রাতে বেরিয়ে পড়ে। সেই দিন রাতেই হচ্ছিল বৃষ্টি। নিলয় ভিজতে ভিজতে ফুল আনতে চলে যায়। নিলয় যখন ফুল নিয়ে আসে তখন রাত 1টা বেজে যায়। নিলয় ডাক দেয় ফাহিকে। ফাহি আসে। নিলয়ের গায়ে কাদামাটি, হাত ভর্তি রজনীগন্ধা। ফাহি হাত বাড়িয়ে নিতে যাবে তখন ফাহিকে বলে, কি যেন বলেছিলে? ফুল এনে দিলে যা চাইবো তাই দিবি? দে এখন। আচ্ছা বলো কি নিবা? তুই রেডি তো? হ্যাঁ জলদি বলো, মা ডাকবে তো। আচ্ছা, এসব ফুল তোর জন্য, যদি তুই আমাকে একটু চুমু দিস। কি কি বললো? চুমু মানে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তাহলে গেলাম, থাক। ফুলে সব পুকুরে ফেলে দিব। না না ফেলো না। আর কিছুই চাওয়ার নেই? এটাই নিবা? দ্রুত বল। বেশি বকিস না। প্রথমে ভেবেছিলাম গালে নিব, কিন্তু তোর কথায় এখন সেটা ঠোঁটে নিতে হবে। কি? এবার কিন্তু 1টা থেকে 2টা। ফাহি এসে ঠাস করে ঠোঁটে চুমু দিয়ে নিলয়ের হাত থেকে ফুল কেড়ে নিয়ে দৌড়ে চলে যায় ভিতরে। নিলয় মুচকি হাসতে থাকে। নিলয় তো মজা করছিল, কিন্তু ফাহি তো সিরিয়াস হয়ে যায়। সেসব কথা মনে পড়ে দুজনেই চুপিসারে হাসতে থাকে। তবে ফাহি সেদিনের পর থেকে নিলয়কে মনে মনে পছন্দ করে ফেলেছিল। যদি বর হিসেবে কাউকে সে চায় তবে সেটা নিলয়কেই চাইবে। কিন্তু অজানা এক ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। নিলয় চলে যায় গ্রাম ছেড়ে। 5 বছর পর নিলয় ফিরে এসেছে। হঠাৎ শিহাব বলে, আন্টি, আপনাদের সবাইকে দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? আমার বিয়ের। কালকে নিলয়, তুই যাবি আমার বাড়িতে। নিলয় গেলেই হবে? বাবা, তোমার আঙ্কেলকে তো চিনো। নিলয় যেখানে যাবে সেখানে তিনি কখনো যাবে না। কি যে হয় ওনার, আমাদেরকেও যেতে দিবে না সেখানে। নিলয়কে নিয়ে যেও। আচ্ছা আন্টি। শিহাব আর নিলয় চলে যায় বাহিরে। দুজনেই হাঁটছে। শিহাব প্রশ্ন করে, নিলয়, পুলিশ অফিসারের কথা মনে আছে তোর? শালা জানোয়ারকে খুঁজে পেলে মেরে ফেলবো। রাহির সাথে ঘটেছিল, সেটার দোষ তোর উপরে এসে পড়ে। বেঁচে যায় শালা পুলিশ। তন্ময়, বাদ দিত। আঙ্কেলের উপরে রাগ অনেক তোর, বল। না, লোকটাকে আমি চিনি। ইমাম সে মসজিদের। কখনো তিনি মিথ্যা বলেনি। যতটুকু দেখেছি তাকে। সৎ মানুষটা কি করবে আর? সবাই যখন বলেছিল কাজটা আমি করেছি, তখন তিনি একা মানুষ কি করবে? তাছাড়া আমি তখন বেহারা ছিলাম। উনি চেয়েছিল মাদ্রাসায় পড়াতে, হুজুর বানাতে। আমি সেটা করি, তাই ওনার রাগটা বেশি। ওনার জায়গাতে আমি থাকলে হয়তো এটাই করতাম। যা হবার হয়েছে। এখন কি করছিস? এত বছর পর কেন এসেছিস? করি তো অনেক কিছু। পরিচয় দেবার মতো এখন বিরাট বড় নাম আছে আমার, কিন্তু সেটা পরে বলবো। আগে বাবা আমাকে এতটুকু বুঝুক। তবে এতটুকু বলতে পারি, এবার 4 মাসের ছুটি পড়েছে, তাই গ্রামে এলাম। কি করিস তুই? বললাম তো, সময় হলে জানতে পারবি। তবে পুলিশকে এমনি এমনি মারার কথা বলছি নাকি? শালাকে মারলে কোনো পুলিশ এসে কথা বলতে পারবে না, এমন কিছু করি। বলিস কি? নিলয় মুচকি হাসতে থাকে। পুরনো স্মৃতি ওর মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু নিলয় সেসব মনে রাখতেই চায় না। নিলয় এখন যথেষ্ট ম্যাচিওর হয়েছে, আর এই বয়সে সে অনেক কিছু অর্জন করেছে। সাথে বেড়েছে গোপন শত্রু। দেখা যাক কী হতে পারে। নিলয়, শিহাব তাদের বাড়িতে বসে আছে। গ্রামের একজন মহিলা এসেছে ফারজুক সাহেবের বাড়িতে। মহিলাটা কাঁদছে। ফারজুক সাহেবকে চিৎকার করে ডাকতে থাকে। ইমাম সাহেব বাড়িতে আছেন? জলদি বের হন, আমার ছেলেকে বাঁচান ইমাম সাহেব।
মহিলাটার কান্না শুনে বাড়ির ভিতর থেকে সবাই বের হলো। একটা জীর্ণ শীর্ণ দেহের একটা মহিলা দাঁড়িয়ে আছে, চিৎকার করে কাঁদছে। তার কান্নার শব্দ শুনে পাশের বাড়ি থেকে ফাহি আর তার বাবা মা এগিয়ে আসে। ফারজুক সাহেব আসরের নামাজ পড়ে মাত্র বাড়িতে এসেছে, আর তখনই এমন কান্নার শব্দ শুনতে পায়। কি হয়েছে রাশেদের মা? তুমি এভাবে কাঁদছো কেন? সব ঠিক আছে? ইমাম সাহেব, কিছুই ঠিক নেই। আমি রাশেদকে বলেছিলাম চেয়ারম্যানের কোনো কাজে তুই যাস না। পোলাডা আমার চেয়ারম্যানের কাজে গিয়েছিল। চেয়ারম্যান ওর ভ্যানে কী সব মাল টেনেছে। এখন পুলিশ অফিসার তন্ময় আছে, সে আমার পোলাডারে ধইরা অনেক মারছে, থানাতে নিয়ে গেছে। আমি গেছিলাম, আমাকে অনেক গালিগালাজ করেছে। আমার কাছে 2 লাখ টাকা চাইছে। আমার একটা ছেলে, বাবা নেই ওর। আপনার সহযোগিতায় ওর একটা ভ্যান কিনে দিয়েছিলাম, সেই ভ্যানে করেই চেয়ারম্যানের কাজ করত। আজকে আমার ছেলে থানায়, সে কিছু জানে না ভাই, আমার ছেলেকে বাঁচান। কি বলেন আপা? রাশেদ তো বাচ্চা, এখনো 20 বছরও হয়নি, আমাদের নীলার থেকেও ছোট। কতটুকু বাচ্চাকে পুলিশ ধরেছে? ভালো ছেলে, সে এমন করবে না। মনে হচ্ছে পুলিশ আর চেয়ারম্যানের একটা কানেকশন আছে। নিলয়ের বাবা, তুমি যাও না, তোমার তো মানুষের সাথে ওঠা বসা আছে, দেখো না কিছু করতে পারো কি? আমার ছেলের গা থেকে রক্ত পড়ছে ভাই, আমার ছেলে মরে যাবে। ও মরলে আমি কিভাবে থাকব? নুন আনে পান্তা ফুরাই, 2 লাখ টাকা কই পাবো আমি? আচ্ছা রাশেদের মা, তুমি চিন্তা করো না। ভাইয়া যাচ্ছে, হেনাপা ওনাকে একটু পানি দাও। আসো ভাবি, ভিতরে আসো। ওই নীলা, পানি আনতো। ফারজুক সাহেব বাড়ি থেকে বের হয়। হিনা আর বিথি বেগম একসাথে রাশেদের মাকে ধরে বারান্দায় বসালো। ফাহি আর নীলা পানি এনে দেয় তাকে। ছেলের জন্য কাঁদতে কাঁদতে পানিটুকু খেতে পারল না। নিলয় আর শিহাব দূরে দাঁড়ানো। ফাহির বাবা তাকিয়ে আছে নিলয়ের দিকে। ওনার নাম আরশাদ। আরশাদ নিলয়ের দিকে তাকিয়ে থাকে। 5 বছর পর নিলয় বাড়িতে ফিরেছে, অথচ তাদের সাথে দেখা করেনি। দেখা করবেই বা কী করে? সব কিছু তো আর আগের মতো নেই। আরশাদ থানার ওসি তন্ময়ের কথা চিন্তা করেই জোরে একটা শ্বাস নিল। তিনিও বেরিয়ে যান, ফারজুক সাহেবের পিছনে ছুটতে থাকেন। নিলয় শিহাবকে প্রশ্ন করে, ঘটনা কী রে? আর বলিস না রে, চেয়ারম্যান হারুন মিয়া বড্ড বেয়ারা হয়েছে। তুই যখন ছিলি তখন তার বাবা চেয়ারম্যান ছিল, বাবা মরার পর চেয়ারম্যান অন্য একজন হয়েছিল। তোর বাবাকে সবাই বলেছিল মেম্বারে দাঁড়াতে, কিন্তু তোর বাবা কখনো এসবে যায়নি। তখন কাশেম চেয়ারম্যান হয়, কিন্তু যেদিন ভোটে পাশ করে সেই রাতেই কাশেম খুন হয়। গ্রামের সবাই জানে কাশেম খুন কেন হয়েছিল আর কে করেছিল। কোনটা করেছিল হারুন। হারুনের থেকে 10,000 ভোট বেশি পেয়েছিল কাশেম। ভোটের হারার কষ্ট আর ক্ষমতার লোভে হারুন কাশেমকে মেরে পুকুরের পানি লাশ বস্তায় ভরে ফেলে দেয়। পুলিশ আসে, তন্ময় ছিল ওসি। সে হারুনের থেকে টাকা খেয়ে সব কিছু ধামাচাপা দেয়। কাশেমের ছোট ভাইকে ফাঁসিয়ে দেয়, মামলা দেয় জমির জন্য। ভাই ভাইকে খুন করেছে, অথচ হারুন বেঁচে যায়। পরে সেই ক্ষমতা আসে, তারপর এলাকার সবাইকে জ্বালিয়ে মারছে। নেশা করার জন্য বিভিন্ন জিনিস কিনে আনে, যারে পায় তারে দিয়ে সেটা আনে। মনে হয় রাশেদকে দিয়ে ওর মাল আনিয়েছে। আর পুলিশ হাবিলদার তো রাশেদকে ধরেছে। এতক্ষণে দেখবি মাল ঠিকই হারুনের কাছে পৌঁছে গেছে, কিন্তু মাল যে আনছে সে থানাতে মার খাচ্ছে। ফাঁসলে ফাঁসবে রাশেদ। রাশেদকে? চিনলি না? তোর মনে নেই? ওই যে তুই যেদিন ঢাকা থেকে চলে যাচ্ছিলি, সেদিন তোর বাবাকে তোর হয়ে বোঝাচ্ছিল। তোদের জমিতে যে কাজ করতো রহিম চাচার ছেলে রাশেদ। ও, বুঝতে পেরেছি। এই জন্য নামটা চেনা চেনা লাগছে। পিচ্ছি ছেলে, পিছে পিছে ঘুরতো সে সময়। আচ্ছা চল। কোথায়? থানাতে। তোর বাবা গিয়েছে তো, ওখানে গেলে সমস্যা হবে। কাট। আরে বাবা গিয়েছে তার কাজে, আমি যাব আমার কাজে। চল না, দেখতে পারবি। নিলয় আর শিহাব উঠানে পা রাখে। তখনই হিনা বলে, কোথায় যাচ্ছিস তোরা? দেখতে যাচ্ছি রাশেদকে। চুপচাপ বাড়িতে বস, তোর বাবা গিয়েছে। কিন্তু বাবা কিছু করতে পারবে না, রাশেদকে তিনি আনতে পারবে না। তুই বেশি জানিস? তোর বাবার অনেকের সাথে ওঠা বসা আছে,
কিছু একটা ব্যবস্থা করবে। বলতে। কিন্তু বাবা ঘুরে ফোলাদের সাথে। কিন্তু বাবা এখন গিয়েছে জানোয়ারদের সাথে কথা বলতে। তাই সেখানে বাবার মতো মানুষের কাজ নেই। নিলয় আর দাঁড়ায় না, সোজা বাড়ি থেকে বের হয়ে আসে দ্রুত। তারপর বাইক নিয়ে শিহাবকে নিয়ে সোজা চলে আসে থানায়। ফারজুক আর আরশাদ থানাতে এসেছে। তন্ময় জানে গ্রামের কাউকে ধরলে ফারজুক আসবেই থানাতে তাকে ছাড়াতে। তন্ময়ের সাথে এদের দুজনের ভালোই শত্রুতা। তন্ময় সিগারেট জ্বালিয়েছে। ফারজুক সোজা এসে তন্ময়কে বলে, দেখো তন্ময়, তুমি কিন্তু দিন দিন তোমার সীমা অতিক্রম করছো। তোমার ভিতরে কি একটু মরণের ভয় নেই? আল্লাহর বিচার কিন্তু একদিন হবেই। আরে আমার কাছের লোক হুজুর সাহেব এসছেন, বসেন বসেন, কি খাবেন বলেন। খেতে আসেনি? তুমি রাশেদকে কেন থানাতে এনেছো? কি করেছে সে? কি করেনি সে? তার ভ্যানে 10 বোতল মদ আর ইয়াবা পাওয়া গেছে। বেটাকে ধরতেই চেয়ারম্যানের নাম বলে, কত বড় সাহসুর। কাকা, আপনি আইছেন, আমি কিছু জানি না। আমার ভ্যান প্রায় গেলে চেয়ারম্যান মাছের ড্রাম নিয়ে যেত। আমি জানি সেসবে মাছ থাকতো, কিন্তু আজকে আমি যখন 3 রাস্তার মোড়ে আসি তখন পুলিশ বাইক নিয়ে এসে আমারে দাঁড়া করায়। তারপর ভ্যানের চাবি কেড়ে নিয়ে আমারে চর দেয়। আমি চর খেয়ে রাস্তায় পড়ি। তারপর আমার মাকে গালি। রাশেদ পুরো কথা শেষ করতেই পারে না। তন্ময় রাশেদকে থামিয়ে বলে, খান কি পোলা, চুপ কর। শালা তুই এত বয়সে মালের ব্যবসা করিস? অফিসার দেখো, তুমি কিন্তু অনেক বেয়াদবি করছো। এর জবাব তোমাকে দিতে হবে বলে গেলাম। জবাব? কিসের জবাব? হ্যাঁ, বেতন তুই দিস। বেশি বকলে মুরব্বি মানব না। সোজা তোদের দুজনকে চালান করে দেব। যা, বেরিয়ে যা থানা খেয়ে। থানা কি তোর বাপের? হ্যাঁ, যারে ধরবো তোর কথাতে ছাড়বো? মেরে তোকেও হাত পা ভেঙে দেবো বেটা হুজুর। কর হারামিরা, বেরিয়ে যা থানা থেকে। এরপর কখনো যদি থানাতে আসিস তোদের কপালে দুঃখ আছে বলে দিলাম। ও, তাহলে তুমি অন্যায় কাজ করবে আর সেটার ফল পাবে না? রাশেদকে ছাড়বে না, তাই তো? আরে শালা। তন্ময় কথাটা বলে ফারজুকের পাঞ্জাবির কলার টেনে ধরে। ফারজুকের মাথা থেকে টুপি পড়ে যায়। ফারজুক তন্ময় দেখে তাকিয়ে থাকে। তন্ময় কলার টেনে ধরে হ্যাচকা টান দিয়ে ফারজুকের গালে চড় দেয়। ফারজুক মাথা নিচু করে নিল। আরশাদ নিচ থেকে টুপি তুলতে যায়। তন্ময় আবারও গালি দিয়ে বলে, টুপি ওখানে থাকবে। রাশেদ আর টুপি নিয়ে 5 লাখ টাকা লাগবে। যা ভাগ এখান থেকে। তোকে আল্লাহ। ফারজুককে টেনে নিয়ে আসে থানা থেকে আরশাদ। কি করবে বুঝতে পারছে না। কিছু মানুষদেরকে কল করেছে, কিন্তু হারুনের কথা শুনে তারা কিছু করতে পারবে না জানায়। কারণ সবাই হারুনের জন্য ঝামেলাতে জড়াতে চায় না। গ্রামের মেম্বারকেও কল দিয়েছে ফারজুক, কিন্তু কিছুতেই কাজ হয় না। মাগরিবের সময় হয়ে এসেছে। উনি বাড়িতে চলে যান। নিলয় আর শিহাব এতক্ষণে সব দেখেছে বাইরে থেকে। শিহাব বলে, নিলয় বাড়িতে চল। দেখলি না তন্ময় কেমন ব্যবহার করেছে তোর বাবার সাথে? ও অনেক খারাপ নিলয়। আমার কথা শোন, চল আমরা চলে যাই, নয়তো ভালোভাবে কথা বলে দেখি কি বলে। কথা বলবি? আচ্ছা চল দেখি কি কথা বলিস। নিলয়ের তাচ্ছিল্যের কথা শুনে শিহাব ঘাবড়ে যায়। সে ভয় পেয়েছে। কি হতে যাচ্ছে শিহাব এখনও বুঝতেই পারছে না। শিহাব বড় একটি ঢোক গিলল। শিহাব আগে ভিতরে প্রবেশ করে, পিছনে নিলয়। তন্ময় নিলয়কে দেখে অবাক হয়। নিলয়কে সে চেনে ভালো করে। নিলয় তন্ময়কে ভালো করে জানে। নিলয়কে দেখেই তন্ময় বলে, আসেন আসেন, বসেন বস। হুজুরের ছেলে মিস্টার লম্পট, চরিত্রহীন, খারাপ ছেলে আজ এত বছর পর এখানে? কি ব্যাপার? বাবার সম্মান ফেরত নিতে আসছি নাকি? তোর নিজেরই তো কোনো সম্মান নেই, তুই আবার কার সম্মানের জন্য আসলি? নিলয় কিছু না বলে মুচকি হেসে চেয়ারে বসল। শিহাব কি বলবে ভেবেই পাচ্ছে না, কারণ সেও এই বিষয়ের ওপরে বেশ ভালো করেই জানে। নিলয় চুপচাপ রাশেদের দিকে তাকিয়ে আছে। শিহাব বলে, তন্ময় ভাই, আমরা এসেছিলাম রাশেদকে সারানোর জন্য। বেচারার বাপ নেই, মায়ের সাথে থাকে। সেই বয়সে সংসার চালায়, যদি ওকে ছেড়ে দিতে। মদ আর ইয়াবা নিয়ে যাচ্ছিল, বেটাকে ধরেছি রাস্তাতেই। নিলয় ভাই, তুমি বাড়িতে আসছো? ভাই, আমাকে নিয়ে চলো। আমি কিছুই জানতাম না, আমাকে মেরে স্বীকার করিয়েছে। আমি যেন চেয়ারম্যানের নামে কিছু না বলি। শুয়োরে ডাচ্ছে, চুপ কর। বেশি কথা বললে এবার তোকে মেরে ফেলবো, বুঝেছিস তো? চুপচাপ বসে থাকবি। বল, তোরা যেন কি বলছিস? তন্ময় ওদের দুজনের দিকে আবারও তাকালো। নিলয় চুপচাপ বসে আছে। শিহাবের তখন মনে পড়ে গতদিনের কথা। নিলয় বলেছিল তন্ময়কে মারলে তার কিছুই হবে না। যদি সেরকম কিছু হয়, শিহাব তন্ময়কে বলে,
ভাই, ওই যে বলছিলাম ওকে ছেড়ে দিতে, বেচারার মা অনেক কান্নাকাটি করছে। আচ্ছা বুঝলাম, ছাড়তে পারি যদি টাকা জমা দিস। দিতে পারবি 2 লাখ? ও আরেকটা কথা, হুজুরের টুপি পরে আছে, সেটা নিতে হলে আরও 3 লাখ, মোট 5 লাখ টাকা দিয়ে নিয়ে যা, না হলে ভাগ এখান থেকে। এত টাকা? রাশেদ তো চেয়ারম্যানের হয়ে কাজ করতো, তাহলে এমন কেন করছো? ছেড়ে দাও, বেচারাকে ধরে কি লাভ হবে? বেশি বকিস না তো, এখান থেকে ভাগ, কাজ আছে আমার। টাকা দেব। শিহাব চমকায়। ফারজুকের জমির পরিমাণ মাত্র 5 বিঘা, আর নিলয় টাকা দেবে? ফারজুকের কাছে তো টাকা নেই, তাহলে নিলয় টাকা কোথায় পাবে? শিহাব নিলয়ের হাত ধরে। নিলয় বলে, মানুষ জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজ করে, মানুষ বুঝতে পারার থেকে লোভী হয়। ভালো কাজের ফল স্বরূপ জান্নাত গিফট পায়, কিন্তু তোর জন্য আখিরিত নয়, তোর জন্য দুনিয়া নরক হবে। নিলয় কথাগুলো বলে পকেট থেকে একটা চেক বই বের করে, তারপর চেকে টাকার অঙ্ক বসিয়ে সাইন করে দেয়। চেক পেপার তন্ময়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নে, এখানে 5 কোটি টাকা আছে। গুড, যা রাশেদকে নিয়ে যা, আর সাথে টুপিটাও নিয়ে যা, তোর হুজুর বাবার মাথায় পরিয়ে দিস। তুই টাকা চেয়েছিস, পেয়েছিস। হ্যাঁ, হিসাব ক্লিয়ার। সেন্ট্রি, রাশেদকে ছেড়ে দাও। শিয়াব, রাশেদকে নিয়ে গাড়িতে তুলে আয়। আর তন্ময়ের হিসাব তো এখনো ক্লিয়ার হয়নি। হয়নি মানে? যা চেয়েছি পেয়েছিও, আর কি লাগবে? তুই আমার বাবার পাঞ্জাবি কলার ধরেছিলি, থানার পুলিশরা দাঁড়িয়ে দেখছিল, তার গালে চড় মেরেছিলি, তার মাথা থেকে টুপি পড়ে গিয়েছিল, তুই সেটা পা দিয়ে সরিয়েছিস, কাউকে তুলতে দিসনি। আমার বাবা কেবল গোসল ও ঘুমানোর সময় মাথা থেকে টুপি খুলে, আর তুই আজকে থেকে টুপি ছাড়া বের করেছিস, তাকে অপমান করেছিস। সেসব ফেরত দে, সেসবের হিসাব এখনো বাকি। তন্ময় টেবিলের উপর বসা ছিল। শিহাব এতক্ষণে রাশেদকে রেখে আবারও চলে এসেছে ভিতরে। নিলয়ের কথা শুনে তন্ময় বসা থেকে উঠে দাঁড়ায়। রাগ জমা হয় তার। সে বলে, আরে ভাই দেখ, অনেক বছর তোকে দেখিনি, ভাল লাগছিল, এখন তুই যা, বাচ্চাদের মতো জিদ ধরিস কেন? অসব নিয়ে তোর ভাবতে হবে না। শোন, তোকে যেটা বলছি সেটা করবি। একটা গাড়িতে পুলিশ সহ যাবি আমাদের বাড়িতে, তারপর আমার বাবাকে ভদ্রভাবে ডাকবি, তিনি সামনে আসবে, টুপিটা তোর পুলিশ ইউনিফর্মের সাথে মুছে নিয়ে সেটাকে চুমু দিয়ে আমার বাবার মাথায় টুপি পরিয়ে দিবি। এরপর ওনার হাতে চুমু দিয়ে বলবি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আপনি যা বলবেন তাই হবে। যা তন্ময়, আমি থানাতে আছি। নিলয়ের কথা শুনে তন্ময় কিছু সময় নিলয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর হো হো করে জোরে জোরে হেসে উঠল তন্ময়। শিহাব ভয় পাচ্ছে, কারণ নিলয়কে এখন সে না চিনলেও তন্ময়কে ঠিকই সে ভালো করেই জানে কতটা খারাপ। শেষ কিনা তন্ময় আবারও নিলয়ের উপরে কিছু না করে বসে, আবারও নিলয়কে চলে যেতে যেন না হয়। তন্ময় হাসি থামায়, নিলয়ের দিকে এগিয়ে আসে, নিলয়ের গালে হাত দিয়ে চেপে ধরে বলে, ফারজুক আর আরশাদ বাড়িতে এসেছে। চোখে মুখে পানি নিয়ে এসেছে দুজন। ফারজুক নতুন টুপি কিনে মাথায় পরে বাড়িতে প্রবেশ করে। আরশাদকে বলেছে থানায় যা হয়েছে সেটা যেন বাড়ির কেউ না জানে। ফারজুক প্রবেশ করতেই রাশেদের মা দৌড়ে এসেছে। ভাই, আমার ছেলে কোথায়? রাশেদ, ও তো আসলে মানে ওর চিন্তা নেই, রসেদ ঠিকঠাক আছে। কিন্তু রাশেদ কোথায়? থানা থেকে ওকে ছাড়েনি? হ্যাঁ, রাশেদ চলে আসবে বলে। চিন্তা করো না তোমরা, এসব বাদ দাও। আচ্ছা, ভিতরে আসো। 1 মিনিট, তোমার মাথার টুপি নতুন লাগছে না? আমি তো কেসে দেই, একটা সুতাও বের হয়ে থাকে না, আজকে সুতা বের হয়ে আছে। একই রং, তবে অন্যরকম লাগছে যে। তোমার পুরনো টুপি কোথায়? আর বলো না, বাতাসে পড়ে গেছে, পানিতে পড়েছিল, এই নতুন টুপি কিনে এনেছি, থানার সামনে পানি জমা ছিল। ও আচ্ছা, তা তোমার বাম গাল লাল হয়ে আছে কেন? তুমি কিন্তু মিথ্যে বলছো আমাকে। তুমি তো মিথ্যা বলো না, তাহলে কি হয়েছে বলো? হেনার প্রশ্নে ফারজুক চুপ হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। তারপর নিলয়ের কথা শুনে তন্ময় জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে নিলয়ের কাছে আসে সে। তারপর নিলয়ের ঘাল টিপে ধরে নিলয়ের দিকে রাগী দৃষ্টিতে চেয়ে বলে, গাঞ্জা কে খেয়েছে, তুই নাকি আমি? নেশা কেটে গেলে থানা থেকে সোজা বাড়িতে যাবি, বুঝলি? তোর কোন দিক দিয়ে মনে হলো আমি তোর বাপের সামনে যাব? যা ভাগ, শালা জারজ কোথাকার। নিলয় তন্ময়ের হাত ধরে, তন্ময়ের হাত ছাড়িয়ে নেয়। তারপর জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করেই বলল, দেখ,
ভদ্র মানুষের সাথে ভদ্রতা দেখাতে হয়, আর যে কুকুর তাকে মুগুর দিয়ে শান্ত করতে হয়। যা, ভদ্রভাবে তার কাছে গিয়ে মাপ চাইবি, তার সম্মান ফিরিয়ে দিবি। সিদ্ধান্ত তোর, বাকি কাজটুকু তোর। শালা কুত্তার বাচ্চা, বেরো থানা থেকে। আর যদি বেশি পাকনামি করিস তোকে থানার ভেতরে ঢুকিয়ে দেবো, যা বলছি। নিলয়কে বসা থেকে টেনে তোলে তন্ময়। তারপর নিলয়কে জোরে একটা ধাক্কা দেয়। নিলয় ঘুরে দ্রুত এসে তন্ময়ের কোমরে বেল থেকে পিস্তলের বক্স হতে পিস্তল বের করে সেটা সেট করে ট্রিগারে আঙুল দিয়ে সোজা তন্ময়ের মুখের ভেতর ধরল। থানার পুলিশ দৌড়ে নিলয়ের পেছনে এসে দাঁড়ায়। শিহাব ভয়ে চোখ দুটো বড় বড় করে নিয়েছে। তন্ময়ের গা কাঁপছে। নিলয় গম্ভীর গলায় বলে, শুয়োরের বাচ্চা, তোকে তোর থানায় তোকে মেরে তোর টেবিলের উপরে ফেলে রাখবো। তোর পোষা যে পুলিশ নামের কুত্তা আছে, ওরা আমার কিছু শিখতে পারবে না। তোকে মারতো আমার 1 মিনিটও সময় লাগবে না। তুই কিন্তু অনেক বড় ভুল করলি। নিলয় গালের ভিতর থেকে পিস্তলটা বের করতেই তন্ময় কথাটা বলল, কিন্তু তন্ময় পুরো কথাটা শেষ করতে পারে না। তখনই ওর টেবিলে থাকা মোবাইলটি বেজে উঠল। নিলয় পিস্তলটা হাতের মধ্যে ধরে তন্ময়কে বলে, তোর ফোন বাজছে, ফোনটা রিসিভ কর। দেখ, তোর বাপ ফোন করেছে। শোন, তোকে কসম করে বলছি, তোর চাকরি না থাকলে তোকে এখানে মেরে রেখে দিব। তাকিয়ে আছিস কেন? ফোন রিসিভ কর। নিলয় কথাটা বলে তন্ময়ের গালে কষে দুটো চড় দেয়। পুলিশগুলো চুপচাপ দাঁড়িয়ে দেখছে। তন্ময় রিসিভ করে ফোন। এমপি ফোন করেছে। তন্ময় রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আমি এমপি বলছি। শুনলাম তোমার ওখানে নিলয় স্যার গেছে। নিলয় স্যার যা বলবে তাই চুপচাপ পালন করো, যদি চাকরি আর জীবন দুটোই বাঁচাতে চাও। কিন্তু স্যার, নিলয়। তুমি এখনও তাকে চেনো না, তাই চুপচাপ যা বলবে সেটাই পালন করো। না হলে তোমার মৃত্যুর জন্য আমরা দায়ী থাকবো না। বাড়িতে জানিয়ে দিও তোমার লাশ কোথায় দাফন করবে। কথাগুলো বলে এমপি ফোন কেটে দেয়। থানায় থাকা বাকি পুলিশগুলো তখন নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। তখন তন্ময় সবাইকে থামিয়ে দেয়। তারপর বলে, এমপি যেহেতু আপনাকে স্যার বলেছে, নিশ্চয়ই পিছনে বড় কিছু আছে। বাধ্য হয়ে স্যার বলতে হচ্ছে, কিন্তু এসব কিছু আমি সময় মতো ফেরত দেব। চলেন স্যার আপনার বাড়িতে। সময় তোর জন্য পারফেক্ট হবে না, সেটা নির্ধারণ করেছে ভাগ্যর উপর। তুই যা বাড়িতে। আর তুই কেন বাড়িতে গিয়েছিস, কে পাঠিয়েছিস, সেসব যেন আমার বাবা আর বাড়ির কেউ জানতে না পারে। যা এখন। তন্ময় আর দাঁড়ালো না। টুপি নিয়ে দ্রুত থানা থেকে বের হলো। তারপর জিপে চেপে সোজা ফারজুকের বাড়ির দিকে চলে যায়। ফারজুক সাহেব উঠানে বসে আছে। পাশে ওনার বউ আর মেয়ে। হেনা সব কিছু বুঝতে পেরেছে। ফারজুকের সাথে কী হয়েছে সেটা আঁচ করতে পেরে তিনি বললেন, ঠিক এমনটাই 5 বছর আগে তোমার ছেলের সাথে ঘটেছিল। তুমি সেদিন তন্ময়ের কথা শুনেছিলে। কিছু মানুষের সাক্ষী নিয়ে তুমি তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তার কথা শুনতেও চাওনি তুমি। বাদ দাও না, ভালো লাগছে না। রাশেদের মা, চিন্তা করো না, তোমার ছেলেকে কালকে ছাড়ানোর। ফারজুক কথা শেষ করতে পারে না। দরজা ঠেলে রাশেদ ভিতরে প্রবেশ করে। রাশেদ তার মাকে জোরে ডাক দেয়। রাশেদকে দেখতে পেয়ে রাশেদের মা দৌড়ে আসে তার ছেলের কাছে। ছেলেকে পুলিশ মারছে অনেক। ক্ষততে হাত বুলিয়ে তিনি হাওমাও করে কেঁদে ফেলে। রাশেদ বলে, চিন্তা করিস না মা, আমি ঠিক আছি। ফরজুক কাকা গেছিল। শালা পুলিশ হারামির বাচ্চা কাকাকে অপমান করে, টুপি কেড়ে নেয় মাথা থেকে, চড়ও দেয়। শালা একটা হারামি। টাকাও চেয়েছিলাম অনেক। চুপ কর বাবা, তোকে যে ছেড়েছে এটাই তো অনেক। আমাকে কারাগারে পাঠাতো যদি না নিলয় ভাই না যেত। নিলয় ভাইয়ের কথা মতো তন্ময় আমাকে ছেড়ে দেয়। আর ভয় নেই মা, আমি চেয়ারম্যানের কাজ করব না। চলো মা, বাড়িতে যাই। হ্যাঁ রাশেদ, যা, তোর মাকে নিয়ে বাড়ি যা। পুলিশ মেরেছে, টাকা নিয়ে যা, ডাক্তার দেখাস এখন। হ্যাঁ, টাকা লাগবে না, নিলয় ভাই সব ব্যবস্থা করে দিয়েছে। আমি মাকে নিয়ে বাড়িতে গেলাম। কাকা, আপনাকে ধন্যবাদ, আমার জন্য কত কি সহ্য করলেন। আচ্ছা যা, বাড়িতে যা। রাশেদ তার মাকে নিয়ে চলে যায় সেখান থেকে। শিহাব বলেছিল রাশেদের মা নিলয়দের বাড়িতে আছে। রাশেদ যেন সেখানে যায়। শিহাবের কথা মতো রাশেদ চলে আসে নিলয়দের বাড়িতে। এখন রাশেদ তার মাকে নিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু ফারজুক, আরশাদ, হেনা সবাই অবাক হয়েছে নিলয়ের কথা শুনে। নিলয় থানাতে কী করতে গেছে? ফারজুক রেগে হেনাকে বলে, তুমি জানতে না তন্ময়ের সাথে নিলয়ের ঝামেলা আছে? তারপরও তুমি কেন নিলয়কে থানার দিকে পাঠালে? আটকাওনি কেন? আমি জানতাম না সে ওখানে যাবে। আশরাত, চল, আবার থানার দিকে যাব। ঝামেলা মনে হচ্ছে শেষ হয়নি।
আবার নতুন কোনো ঝামেলাতে আমরা পড়তে চলেছি। ফারজুক আর আরশাদ দুজনেই যখনই বাড়ি থেকে বের হতে যাবে তখনই পুলিশের জিপ এসে থামলো বাড়ির সামনে। জিপ থেকে তন্ময় নেমে দ্রুত ফারজুকের বাড়ির ভেতরে আসে। তন্ময়কে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে। এই পুলিশ এখানে কেন? নিশ্চয়ই আবার অপমান করতে এসেছে। গ্রামে বাড়ি হওয়াতেই পাড়ার অনেক লোকজন ফারজুকদের বাড়ির ভিতরে এসে জড়ো হয়ে গেছে। আবারও পুলিশও এসেছে এখানে। সব মিলিয়ে ঘটনা বেশ মনোমুগ্ধকর। তন্ময়কে দেখেই ফারজুক বলে, কি ব্যাপার, তুমি এখানে? যা হবার সেটা তো থানাতে হয়েছে, আবার এখানে কি চাও? ইমাম সাহেব, আমার ভুল হয়েছে, আমাকে দয়া করে মাফ করে দেন। আর কখনো আমি আপনার সাথে বেয়াদবি করব না। আপনি আমার গুরুজন, আপনি আমাকে চড় মারেন আর যা ইচ্ছা করেন, তবু আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পেরেছি আপনার সাথে আমার বেয়াদবি করা ঠিক হয়নি। আপনি মাফ না করলে আমি ভালো থাকতে পারবো না, মানে আমার বিবেকে খারাপ লাগবে। দয়া করে আমাকে মাফ করে দিন। আমি রাশেদকে ছেড়েও দিয়েছি, কোনো টাকাও লাগবে না। আর এই যে আপনার টুপি, দাঁড়ান আমি আমার ইউনিফর্ম দিয়ে মুছে দিচ্ছি ধুলো। নিন ইমাম সাহেব, পড়ুন। তন্ময় কথাগুলো বলতে বলতে ফারজুক সাহেবের হাত ধরে রাখে। ফারজুক হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তন্ময় ছাড়ে না। এলাকার মানুষজন হাঁ করে দেখছে তন্ময়ের ঘটনা। ফারজুক অবাক হয়। বিষয়টা এখনও তার কাছে হজম হচ্ছে না যে পুলিশ থানার ভেতরে তার সাথে এমন করলেও এখনও 2 ঘন্টা হয়নি, আর এরই মধ্যে ওই পুলিশ সোজা বাড়িতে এসে কাতো কাতো গলায় সবার সামনে মাফ চাচ্ছে। ফারজুক কী বলবে বুঝতে পারে না, তবে তন্ময় ওনার হাত ছেড়ে দিচ্ছে না। দেখো, তুমি কি বলছো বুঝতে পারছি না। হঠাৎ কি হলো যে আমার কাছে এসে মাপ চাইছো? প্লিজ ইমাম সাহেব, বুঝুন একটু। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার যাও, বুঝেছি আমি। ধন্যবাদ। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তন্ময় চলে যায় সেখান থেকে। এলাকার মানুষজনও আস্তে আস্তে চলে যায়, কিন্তু এখনও ফারজুক বুঝতে পারে না আসলে এখানে কি ঘটেছে। রাত 9টা বাজে। নিলয় আর শিহাব বাড়ির সামনে আসে। ফাহিকে ওদের বাড়ির ভেতর থেকে বের হতে দেখে। নিলয়ের হাতে বাদাম। ফাহিকে ডাক দেয় এসে। ফাহি চমকে ওঠে। এই ফাই, এদিকে আসো। জি বলুন। প্রেম করো তুমি? এই না না, মাদ্রাসাতে পড়ি, কোনো ছেলের ধারের কাছে যাই না আমি। কোনো ছেলেকে ভালো লাগে না? না না, ছেলেদের দিকেও তাকাই না। আমার দিকে তো তাকাও, আমি কি ছেলে না? ফাহি লজ্জা পায়। এই ছেলে তো দেখছি বহুত বজ্জাত হয়েছে। আগে যা ফাজিল ছিল, এখন তা পরিবর্তন হয়নি। মুখের ওপরে লজ্জা দেয়। কি জন্য ডেকেছেন? বাদাম এনেছি, নাও। না, নেব না। কেন? কিছু মিশিয়ে দেনি পটাবো না। তুমি যে হারে সুন্দরী হচ্ছ, তবে দেখবা অন্য কেউ একদিন তোমাকে কালো জাদু করে ভোগে নিয়ে গেছে। এই, আপনি কিন্তু বেশি কথা বলেন। ফাহি দ্রুত ভিতরে চলে যায়। আড়ালে গিয়ে সে নিলয়ের দিকে উকি মেরে তাকায়। শিহাব বলে, কি শুরু করলি ওর সাথে? জানি না, ওরা খ্যাপাতে ভালো লাগে। ওকে কি পছন্দ করিস? চুপ থাক, চল ভিতরে। নিলয় বাড়ির ভিতরে আসে। নীলা, ফাহি, হিনা, ফারজুক বসে আছে বারান্দায়। নিলয় হিনাকে বলে, মা, শিয়াব আসছে, খেতে দাও তো, অনেক ক্ষুধা লাগছে। নিলয় এদিকে আয়। বলো। তুই কি আজ থানাতে গিয়েছিলি? হ্যাঁ, তোমাকে তো বলেইছিলাম। কি হলো? থানায় যে কি করছিস? কিছু না। তাহলে তোর বাবা গেল রাশেদকে ছাড়াতে। পুলিশ তোর বাবার সাথে খারাপ ব্যবহার করে থানা থেকে বের করে দিয়েছিল, আর তুই যাবার পর রাশেদ চলে আসে কিভাবে? আর বলিও না মা, তন্ময় তো খারাপ। নিজে আকাম করে আমাকে ফাঁসিয়ে বাড়ি ছাড়া করে। তো ওই খারাপ লোকটা কিভাবে কথা শুনবে সেটা আমি জানি। আমার এক বন্ধু পুলিশের বড় পদে চাকরি করে, ওকে ফোন দিলাম, তারপর সব কাজ হয়ে গেছে। তোর বন্ধু বলতে তুই 5 বছর আগে বাড়ি ছেড়ে যাবার পর কি করছিস বা এখন কি করিস? তেমন কিছু না, একটা ব্যাংকের চাকরি করছি, মাসে 20,000 টাকার মতো বেতন হয়। পড়াশোনা নিজে খরচই করছি। তন্ময়ের কি হয়েছে? সে এসে তোর বাবার হাতে পায়ে ধরে মাপ চেয়েছে, কি বলছিস তাকে? আমি কিছু করিনি, তোমরা তাকে জিজ্ঞাসা করো, আমি এসব জানি না। শিহাবকে জিগাও, সে ছিল আমার সাথে। হ্যাঁ আন্টি, আমরা গিয়েছিলাম থানায়, তারপর ভালোভাবে কথা বললাম। পরে একটা ফোন আসে, তারপর সে রাশেদকে ছেড়ে দেয়। আমরা থানা থেকে বের হই, রাশেদকে মেডিসিন কেনার টাকা দেই, এরপর বাজারে ঘুরে এইমাত্র বাড়িতে এলাম।
হেনা কথা বলে সেখান থেকে চলে যায়। নিলয় আর শিহাব চলে আসেন নিজেদের রুমে। নিলয় জোরে একটা শ্বাস নেয়। নিলয়কে শিহাব বলে, তুই যা বলতে বললি সবটা বললাম, এবার বল তুই কি করিস। আরে বাবা, বললাম তো, সময় হলে জানতে পারবি। তবে এতটুকু চিনে রাখো, কারো ক্ষমতা নেই আমার পরিবারকে আমার সামনে ছোট করবে। দেখ নিলয়, তুই যখন পিস্তল নিয়ে তন্ময়কে হুমকি দিচ্ছিলি, তোকে দেখে আমার স্বাভাবিক মনে হয়নি, আমি ভয় পেয়েছিলাম। বাদ দে, চল খাবার খা। নিলয় ঘুম থেকে উঠেছে। শিহাবের বিয়েটা পিছিয়েছে আরও একদিন, এই জন্য আপাতত কাজ নেই। ঘুম থেকে উঠে সে রান্নাঘরের দিকে যাবার জন্য পা বাড়ায়। এমন সময় নীলা আর ফাহির কথা শুনতে পায়। ওরা দুজন হেনার সাথে কথা বলছে। মা, আমি কি আর মাদ্রাসাতে যাব না? কতদিন হলো আমি ক্লাসে যাই না। হ্যাঁ কাকিমা, তুমি একটু আমার মা বাবাকে বলো না, আমাদের তো কোনোই দোষ নেই, আমরা তো কিচ্ছু করিনি, তাহলে কেন আমাদেরকে এভাবে ক্লাসে যেতে বারণ করলো? একটু বোঝো না কেন তোমরা? দেখ, এসব নিয়ে আমি কি বলবো জানি না। ছেলেগুলা খারাপ, রোজ বিরক্ত করতো। এখন তোরা যদি রোজ যাস তাহলে রোজই সমস্যা হবে। এর থেকে বাড়িতে থাক, ছেলে দেখতে আসলে বিয়ে শাদি দিয়ে দিব। কিন্তু বিরক্ত ওরা করে, আমরা তো কিছু করি না, চুপ করে আসি আর যাই। পিছন বাড়ি অবধি আসলে আমরা কি করব? তোদেরকে রাস্তায় দাঁড় করিয়ে কথা বলে, মানুষজন দেখলে কি বলে জানিস? বলে তোরা নাকি তাদের সাথে দাঁড়িয়ে গল্প করিস। মানুষজন নানান কথা বলে, কোনো দিন কি হবে কে জানে। তোদের বাবাকেও শাসিয়েছে, বাড়ি থেকে তোদের দুজনকে তুলে নিয়ে যাবার কথাও বলছে। তোর বাবা বুঝিয়েও কাজ হয়নি, এর থেকে তোদের বাড়িতেই থাকা ভালো। তাহলে পড়াশোনা? এত পড়াশোনা করে আর লাভ নেই। সামনে পরীক্ষা আছে মা, মাসখানেক হলো মাদ্রাসাতে যাচ্ছি না। ওরা চেয়ারম্যানের ছেলেপুলেরা বাইক নিয়ে ঘোরে, তোদের দুজনের পিছনে লাগছে। অনেক মাস হয়েছে, তোদের বাবারা যে বিচার দিয়েছে, এতে ওদের রাগ আরও বেশি। বাহিরে কি না কি হবে। ওই শোন, এসব কথা যেন নিলয়ের কানে না যায়। ওরা দুজন আর কিছু না বলে রান্নাঘর থেকে বের হলো। নিলয়ের খালিকা, সে ঘুম থেকে উঠে আর কিছু পরেনি। পরনে একটা ট্রাউজার আর গায়ে কোনো কাপড় নেই। চুলগুলো ছোট ছোট, তবে বেশ মানানসই। ফাহি নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিলয় টাইট বডি, যাকে বলে 6 ভাজের সুঠাম দেহ। ফাহি নীলাকে বলে, নীলা, বুঝলি, তোর ভাই একটা বেশরম। আগে যা ফাজিল ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আরো বেশি। আমার ভাই আবার তোর সাথে কি করলো? আবারও কি ফুল দিল নাকি? আর বুঝি না, তুই আজকাল ঘুরে ফিরে আমার ভাইয়ের কথা বলিস কেন? এই চুপ থাক, ওদিকে দেখ, তোর ভাইয়ার লজ্জা শরম হারিয়ে গেছে। খালি গায়ে কেমন করে দাঁড়িয়ে ব্রাশ করছে, লজ্জাও করে না। ইস, তোর তো নজর খারাপ। আর ভাইয়া কি জানে তুই আসছিস? আর তোর লজ্জা হলো হঠাৎ এত কেন? হ্যাঁ, আগে তো তোর এমন হতো না। সারাদিন তো ভাইয়ের সাথে টম অ্যান্ড জেরির মতো লেগে থাকতি, আর কত কি করতি। থাক, সেসব না বলি, দাঁড়া ভাইকে ডাকি। বলবো তুই ডাকছিস, কাজ থেকে দেখে নিবি। নীলার কথা শুনে ফাহি আর সেখানে দাঁড়ায় না, দৌড়ে ভিতরে চলে যায়। নীলা হাসতে থাকে। নিলয় সকালের খাবার খায়। বাড়ি থেকে যখন বের হতে যাবে তখনই নীলা আসে নিলয়ের সামনে। নিলয়কে বলে, ভাইয়া, তুমি সকালে খালি গায়ে বাড়ি আসছিলে কেন? ভাই দেখে সে হা করে তাকিয়েছিল। নীলা শোন। হ্যাঁ বলো ভাইয়া। কালকে থেকে মাদ্রাসাতে যাবি। মাদ্রাসাতে? কিন্তু নীলা মাথা নাড়ায়, তবে মুখে কিছু বলে না। সে কি বলবে বুঝতেও পারে না, তবে ভয় যে পাচ্ছে সেটা নীলার চেহারাতে স্পষ্ট দেখা যাচ্ছে। নীলা বাড়ির ভিতরে আসলো। নিলয় বাইক নিয়ে বাইরে আসে। শিহাবকে কল দেয়। শিহাব বাড়ির ভেতর থেকে বেরিয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। নিলয়ের বাইকের পেছনে ওঠে সে। শিহাব বলে, এত সকাল সকাল কোথায় যাবি রে? চেয়ারম্যানের ছেলেকে চিনিস? হ্যাঁ চিনি, তুর্জয় নাম ওর। কেন, কি হয়েছে? হঠাৎ চেয়ারম্যানের ছেলেকে খুঁজছিস? তাকে কোথায় পাওয়া যেতে পারে? কয়টা বাজে? 9টা? তাহলে মনে হয় 3 রাস্তার মোড়ের দিকে পাওয়া যাবে। ওর বাবার পার্টি অফিসের সামনে থাকে। ওখানে তো স্কুল কলেজ মাদ্রাসা আছে, সেখানেই থাকে বন্ধুদের নিয়ে সব সময়। কিন্তু কি হয়েছে? তোর কাহিনী আমার ভয় লাগে ভাই।
আগেই ভালো ছিলি, যা করতাম সেটা বাড়িতেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু এখন তুই যেন রীতিমতো একটা অ্যাটম বোম। চুপ থাক, চলো ওইদিকে। নিলয় আর শিহাব চেয়ারম্যানের ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ে। অপরদিকে কি ব্যাপার অফিসার, তোমাকে তো দেখি দিন দিন খুঁজেই পাওয়া যাচ্ছে না, তোমার হলোটা কি? চেয়ারম্যান হারুন তন্ময়কে প্রশ্নটি করল। তন্ময় চুপচাপ বসে থাকে, চায়ে চুমুক দিয়ে হারুনের দিকে তাকায় সে। হারুন দেখছে তন্ময় চেহারাতে মার খাওয়ার ছাপ স্পষ্ট। তন্ময় কিছু বলছে না। হারুন আবারও বলে, দুদিন আগে সব তো ঠিকই ছিল, হঠাৎ তোমার চেহারার পরিবর্তন হলো কেন? আর রাশেদ কই, তার কি খবর বললেন না তো? চেয়ারম্যান সাহেব, রাশেদ আপনার মাল টানতে গিয়ে আমাদের অফিস স্যারের হাতে ধরা পড়ে। তাকে থানায় ধরে আনে পুলিশ। আমি থাকলে তো তাকে ধরতাম না, কিন্তু সমস্যা হলো রাশেদ, তাকে চালান করতে পারিনি, সে বের হয়ে এসেছে। কি বলছো? সে কিভাবে বের হয়? মানে তোমার মতো অফিসার থাকতে সে থানা থেকে চলে গেল কিভাবে? আসলে প্ল্যান ছিল অন্যটা, তাকে চালানের নামে ওর বাড়ি থেকে টাকা পয়সা হাতাবো। চেয়েছিলাম 2,50,000 দিলে ছেড়ে দিতাম একটা কেস দিয়ে, কিন্তু কিন্তু আবার কি? সব তো ঠিকই ছিল, এর আগেও তো এমনটা করেছো, যার ভাগ আমিও পাইছি। হ্যাঁ পেয়েছেন, কিন্তু এবার তা হয়নি। ফারজুককে তো ছিলেন, ওর ছেলে আছে একটা। 5 বছর আগে আমি ওকে ফাঁসিয়েছিলাম ওর পাড়াতো মানে চাচাতো বোনের মাধ্যমে। সে ছিল না এত বছর, হট করে গ্রামে আসছে। সে থানায় এসে 5 লাখ টাকার চেক দেয়। বাহ, ভালোই তো, তাহলে ওকে আবার ধরো, আরো টাকা পাবে। কিন্তু এটা সম্ভব নয়, আমি 5 লাখ টাকা রাখতে পারিনি। ওর সাথে এমপি সাহেবের অনেক খাতির, এমপি তাকে স্যার বলে ডাকে। আমার চাকরি আর নিজের প্রাণ বাঁচানোর বিনিময়ে আমি যেন ওর বাবারকে গিয়ে সরি বলি, সেটার জন্য এমপি আমাকে কল দিয়েছিল। নিলয় কথা শোনার জন্য এমপি কল করে, আর আমি এমপির কণ্ঠে ভয়ের তীব্রতা বুঝতে পেরেছি। এমপিকে কল করার সাহস আমার নেই। আপনিই কল করে জেনে নেবেন নিলয় আসলে কে, তারপর ওর কপালে যে খারাপ কিছু আছে সেটা আমি বোঝাবো। শালাকে আমি মেরে পুকুরে লাশ ভাসিয়ে দেব। অফিসার, লাশ ভাসানোর রেকর্ড আমার আছে, খোঁজ নিয়ে দেখি, তারপর তো বাকিটা। দুজন বসে আরও 1 কাপ চা পান করতে থাকে। ওদিকে নীলা আর ফাহি দাঁড়িয়ে আছে একসাথে। নীলা সোজা ফাহিকে বলে, আমি ভাইয়াকে বলে দিচ্ছি তুই তাকিয়েছিলি ওইদিকে। তুই তো দেখি অনেক খারাপ, এমনিতেই তোর ভাইয়াকে দেখলে লজ্জা দেয়, আবার তুই এমন করলি, তোর দুটোই ভালো না। তুমি যে ভাইয়াকে লুকিয়ে দেখো ওটা আমি জানি, এখন সব সত্যি বল, ভাইয়াকে লাইন মারিস তুই? চুপ চুপ, তোর কথা আমার একদমই সহ্য হচ্ছে না। এত খারাপ কবে থেকে হয়েছিস? বুঝে গেছি, আগে তো ডাকলে তোকে এই বাড়িতে পেতামই না, আজকাল ঘন ঘন আমাদের বাড়িতে আসো, ভাইয়াকে দেখো, ঘুরে ফিরে আমার কাছে ভাইয়ের কথাও জানতে চাও। আমি কি পাগল? হয়েছে, থাম। কই তোর ভাই? এই তো লাইনে আসছো বাবু। ও হ্যাঁ, মনে পড়েছে, ভাইয়া বলে গেছে আমরা যেন কালকে থেকে মাদ্রাসাতে যাই, কোনো সমস্যা হবে না, উনি নাকি থাকবে। থাকবে, কিন্তু আগে তো আমাদের বাড়িতে জানাতে লাগবে। ওনাকে যেতে না দিলে কি করবে? চল বাড়িতে বলি, দেখি কি হয়, তবে বাবার সামনে বলা যাবে না, মাকে বলতে হবে। ওরা দুজন দুজনের মায়ের কাছে চলে যায়। দেখা যাক ওদের থেকে অনুমতি পায় কিনা তারা। নিলয় আর শিহাব চলে এসেছে 3 রাস্তার মোড় বাজারে, কোতোয়ালি বাজার। বাজারটা মাঝারি বড়, মানে খুব বেশি ছোট না, আবার খুব বেশি বড় না। এখানে 3 দিকে 3টে শিক্ষা প্রতিষ্ঠান, মাঝখানে হাসপাতাল, ব্যাংক, এমন হওয়াতে লোকজনের আনাগোনাও বেশি। বাজারের ভিতরে এমপির কার্যালয়কে নিজের অফিস বানিয়ে ফেলেছে চেয়ারম্যান হারুন। বর্তমানে এটা সামলায় তার ছেলে দুর্জয়। মাদ্রাসা থেকে কিছুটা দূরে একটি চেয়ারে চায়ের দোকান, সেখানে অনেকগুলো ছেলেপুলে বসা। হাই স্কুলের সামনেও একই অবস্থা, কলেজের সামনে চিত্র যেন একই রকম। নিলয় বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে লক্ষ্য করে সব ছেলেগুলো দুর্জয়ের সাথে কানেক্টেড। নিলয়, বাজারে আসলি যে? দরকার। তুই যেন কাকে খুঁজছিলি? ও, চেয়ারম্যানের ছেলে তুর্জয় কেনা? ওই যে দেখ, মাদ্রাসার সামনে যে দোকানটা দেখছিস, চা আর সিগারেট হাতে, মাথায় ক্যাপ পরা একটা ছেলে বসা, ওটাই হারুনের ছেলে তুর্জয়। সামনে দেখ, ওর 6 লাখ টাকার বাইক রাখা, বেটা ওই বাইকে করে মেয়েদের পিছু নেয়। আমিও দেখছি নীলা আর ফাহির পিছনে সবচাইতে বেশি ঘুরছে। কতবার যে তোদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে,
ওর পাশে যে ছেলেটা আছে ওর নাম শাকিল। শাকিল পছন্দ করে ফাহিকে আর তুর্জয় পছন্দ করে তোর বোনকে। মানে এটা মোটামুটি ছেলেপুলেরা সবাই জানে। এবার চল বাড়ির দিকে ফিরি, বিয়ের বিষয় নিয়ে আলোচনা আছে। বাড়িতে যখন যাব তখনই যাবি, চুপচাপ বসে থাক, এত বেশি কথা বলিস কেন? তুই না তুর্যকে দেখতে চেয়েছিলি, দেখালাম, চল এবার। বাইকটা লক করে আয় আমার সাথে। নিলয় কথাটা বলে চলে যায় বাজারের ভিতরে। সে এসে সোজা দুর্জয়দের সামনে আসলো। ওরা সবাই বসে আছে সেখানে। নতুন একটা ছেলেকে দেখতে পায় তারা। মুখে কোনো দাড়ি নেই, চুলগুলো ছোট ছোট করে সহজভাবে কাটা। টি শার্টের হাতা থেকে বাহু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। বেশ সুঠাম দেহ নিলয়ের। দুর্জয়দের বয়সে অল্প, নিলয়দের থেকে 1-1.5 বছর বড় হবে। নিলয় গিয়ে প্রথমে সালাম দেয়। ওরা কিছু সময় অবাক হয়ে পরক্ষণে ওরা সালামের উত্তর দিল। দুর্জয় ভাই আপনি? হ্যাঁ, কিন্তু তোমাদের তো ঠিক চিনলাম না। আমাকে চিনবেন না? আমি বাড়িতে থাকি না, আসলে এখানে এসেছি আপনার সাথে কথা বলার জন্য। হ্যাঁ, আমি হলাম নীলার আপন বড় ভাই, ভাইয়ের চাচাতো ভাই। নিশ্চয়ই আপনারা চেনেন। আরে বড় ভাই আপনি? আপনার কথা কখনো শুনিনি, আগে বলবেন তো আপনি নীলার ভাই। কি হয়েছে নীলার? তাকে তো দেখছি না, আজকাল মাদ্রাসাতেও আসছে না। ওর বোরকা দেখলেই বুঝতে পারি, হাঁটা দেখলেই বুঝতে পারি সে এসেছে। কত মেয়ে দেখি, অথচ নীলাকে দেখি না। বাড়ি থেকে কি বের হতে দেয় না নীলাকে? ভাই আমার মালের কথাটাও বল। দুটো পড়ি মিসিং, আমার তো ঘুম আসে না। ফাহিমকে কবে দেখবো ভাই, একটু বল না। আরে আর সমস্যা কি, তাদের বড় ভাইয়ের আসছে কথা বলতে, এখন থেকে পাবি। ওই গিট্টু ভাইয়াদের জন্য সুন্দর করে চা সিগারেট দে। আমরা খাই না, এখানে এসেছি একটা কথা বলতে। হ্যাঁ বলুন ভাই। শুনেছি আমার বোনদের নাকি আপনারা বিরক্ত করেন। এটা ঠিক না। বিরক্ত করা কি ঠিক বলেন? সে তো ভয় পায়। এসব করা বাদ দিয়ে তোমরা কি পড়াশোনা করো না? নীলয়ের কথা শুনে ওরা কিছু সময় চুপচাপ বসে থাকে। তারপর একসাথে জোরে হেসে ওঠে। নিলয় জানে এরা প্রথমে শুনবে না। নীলয়ের কথা শুনে হাসতে হাসতে দুর্জয় বলে, ওই শাকিল বড় ভাই আছে আমাদের বোঝাতে, শুনেছিস তো? ওর বাপও ভদ্রভাবে বুঝিয়ে যায়, আমরা শুনি না। এখন তার ভাই এসেছে বোঝাতে। ভয় পাইছিস তোরা? আমি কিন্তু অনেক ভয় পাইছি রে। দেখেন, আপনারা ছোট ভাই, তবু সম্মান দিয়ে ভদ্রতা দিয়ে বললাম পড়াশোনা করো। যে মেয়ে ভালোবাসবে না তার পিছে ঘুরে কোনো লাভ নেই। যদি থাকে ভাগ্যে আপনা আপনি আসিবে। তার পিছু ঘুরে তার সাথে কথা বলে তাকে প্রপোজ করে যখন পেলেই না, তখন নিশ্চয়ই তার পিছু ছাড়া উচিত, তাই না? কেন শুধু শুধু বিরক্ত করবা? বাড়ি অবধি যাবা, তুলে আনার হুমকি দিবা, তাদের পরিবারকে অপমান করবা, এইগুলো তো ঠিক না, তাই না? আমার বোন, তাই আমি এসেছি বোঝাতে। তোমার বোন থাকলে তুমি হয়তো এসে মারতে। সবাই কিন্তু বোঝাবে না, তাই তোমার উচিত এসব নিয়ে আর পড়ে না থেকে নিজের কেরিয়ার দিকে ফোকাস করো। মেয়ে মানুষ সার্টিফিকেট দেখে তোমার 6 প্যাক ওলা বডি দেখে কাছে আসবে না। তুমি যদি আয় করার মতো কিছু না করো, তোমার পরিচিত দেওয়ার মতো কিছু না থাকে, তোমার যদি সংসার চালানোর অর্থ না থাকে, তবে মেয়ে মানুষের ভালোবাসাও পাবা না। আশা করি বুঝতে পেরেছো। আর কখনো বিরক্ত করবে না, আর কখনো বিরক্ত করবে না ওদের। ভালো থেকো, হ্যাঁ? নিলয় কথাগুলো বলে সেখান থেকে চলে আসার জন্য ঘুরে। ঠিক তখনই পেছন থেকে দুর্জয় বলে, ওই দাঁড়া, তোর জ্ঞান দেওয়া শেষ। শিহাব অবাক হয়। দুর্জয়দের থেকে 4-5 বছরের বড় ছেলেদেরকে সে তুই করে বলছে। দুর্জয় তো চরম বেয়াদব। নিলয় ঘুরে তাকালো। দুর্জয় নিলয়ের গেঞ্জির কলার কাছে কলার টেনে ধরে। নিলয় মুচকি হাসলো। দুর্জয় একটা ঝাঁকি দিয়ে বলে, শালা বাবু, তোর জ্ঞান দেওয়া শেষ। শোনো, ছোট থেকে এমন হাজারটা জ্ঞান আমি শুনে আসছি, এবার অন্তত মাফ কর। আর টাকা আমার আছে, আমি তাতেই চলি। আমার বাবার যা আছে তাতে কারো সাধ্য নেই এসে কথা বলবে। শোন, তোর বোনকে তো বিরক্ত করতাম, ভাবতাম বিয়ে করব, কিন্তু এখন তোর বোনকে আমি তুলে নিয়ে যাব। মাসখানিক পর তোর বোনকে বাড়িতে রেখে আসবো। এরপর তোর বোনের পেটে হবে আমার বাচ্চা কাচ্চা, তুই হবি মামা। কেমন লাগলো? তোর বোন সুন্দরী অনেক। প্রথমে প্রপোজ করছিলাম, মাগি না করে দেয়। সুন্দর করে বলে সে এসবে জড়াতে চায় না, সে তার বাবার কথা মতো চলে। পরিবারের মতেই সে বিয়ে করবে, কোনো সম্পর্কে জড়াবে না। জিদ চাপলো আমার, পিছনে ঘোরা শুরু করলাম।
মেয়ে আমার দিকে ফিরেও তাকায় না। তোর বোনকে আমার লাগবেই, আমাকে বোঝাতে আসিস না। শুনবো না, যা তোর বোনকে গিয়ে সামলে রাখ, দেখি তোর বোনের বিয়ে কিভাবে দিস। তুর্যের কথাগুলো বলে নিলয়ের গেঞ্জি ছেড়ে দেয়। শিহাব নিলয়ের হাত ধরে কানের কাছে মুখ এনে বলে, নিলয় ফিরে চল, এরা কিন্তু পোলাপান ভালোরা, আর এরিয়া ওদের কি করবে বুঝতে পারছিস না? চল ভাই। নিলয় চুপচাপ সেখান থেকে চলে আসে, বাইকের কাছে আসলো। পেছন থেকে ওরা হাসতে থাকে, সেটা শুনতে পায় নিলয়। শিহাব বলে, কি ভাবছিস? ভাবছি এটা বাজার, এখানে কিছু হলে বাবা জানতে পারবে। মানুষটা আবার আমাকে সবসময় ভুলে বুঝে গেল। চল তাহলে আগের বাবার সাথে কথা বলে আসি, তারপর না হয় দেখা যাবে। সকাল পেরিয়ে দুপুর হয়, নিলয়রা বাড়ির দিকে আসতে থাকে। নীলা হেনার কাছে এসেছে, কালকে মাদ্রাসাতে যাবে বলে সরাসরি তার মাকে বলেছে। মা, কালকে মাদ্রাসাতে যাব, ভাইয়া যেতে বলেছে। তার মানে নিলয় শুনেছে সব? তুই বলছিস নিলয়কে? কি কি বলেছিস? আমি কিছুই বলিনি, সে বলে কালকে থেকে যেতে, সে থাকবে সাথে, সে আনা নেওয়া করবে। ওহ আচ্ছা, কিন্তু রাস্তায় যদি ঝামেলা হয়? নিলয় আনা নেওয়া করলে ভালো, কিন্তু হয়তো অন্য জায়গাতে। তোর ভাইয়াকে যদি দুর্জয় মারে? নীলা চলে যায় সেখান থেকে। দুপুর হয়ে এসেছে, নীলয় যে কোথায় গেছে কে জানে। নীলয় বাইক নিয়ে সোজা মসজিদের সামনে আসলো। উজু করে জোহরের নামাজ পড়ে তার বাবার পেছনে। ফারজুক সাহেব বেশ সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, যদিও জোহরের নামাজে উচ্চস্বরে তেলাওয়াত নেই, কিন্তু নীলয় তার বাবার সুর জানে। ফারজুক নামাজ পড়িয়ে বের হবেন, তখনই নীলয় ডাক দেয় তার বাবাকে। এই যে ইমাম সাহেব, শুনুন, আপনাকে বাবা বলে ডাকতে বারণ করেছিলেন। ফারজুক সাহেব নিলয়ের কথা শুনে দাঁড়ায়। মসজিদের ভিতরে বসলেন তিনি। নিলয়ও এসে বসলো। মসজিদে দুজন মানুষ। নিলয় তার বাবার সামনে বসে বলে, দেখুন, মসজিদে বসে বলছি, 5 বছর আগে আপনি যে বিষয়ের উপরে ভুল বুঝেছিলেন সেটা সত্য নয়। আপনি আপনার মতো বুঝিয়েছিলেন, কিন্তু সেদিন যা ঘটেছিল সেটা কেবল আমি, রাহিত, তন্ময় আর শিহাব জানি। আপনারা কিছুই জানেন না। আমি সেসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি খোঁজ পেয়েছি চেয়ারম্যানের ছেলে তুর্জয় নীলাকে বিরক্ত করে। আপনি মুখে মানুন আর না মানুন, আপনি সৎ হলে নিশ্চয়ই মেনে নেবেন। নীলা আমার বোন, আর আমার বোনকে কেউ যদি বাজে কথা বলে আমার কি হবে মনের ভিতরে ভাবেন। ও, তাহলে সব কিছু তুমিই জানো দেখছি। যাক, রেগে কথা বলছেন না, এটা শুনে ভালো লাগলো। মসজিদের ভিতর বলে কি রাগ নেই? কি বলতে এসেছো বলো। বলছি তুর্জয়কে নিয়ে আপনার কানে যা আসুক আপনি সেটা চুপচাপ শুনবেন, বাকিটা আমি দেখব। ও হ্যাঁ, নীলা আর ফাইকে আমি মাদ্রাসা থেকে আনবো আর নিয়ে যাব। নিলয় কথাগুলো বলে বাইরে চলে আসে। ফারজুক নিলয়ের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। 5 বছর পর কথা হচ্ছে বাপ ব্যাটার ভেতরে। তারপর ফারজুক সাহেব নিলয়কে ডাক দেয়। নিলয় থামে। তিনি মসজিদ থেকে বেরিয়ে আসলেন। নিলয়ের সামনে এসে ফারজুক বলে, তুর্জয় অনেক বেয়াদব, ওর বাবার পাওয়ার আছে, সে এসব নিয়ে বাড়াবাড়ি করে। আমি অনেকবার বুঝিয়েছি, মেম্বার দিয়ে বলিয়েছি, কোনো কাজ হয়নি। সে চরম বেয়াদব একটা ছেলে। তুমি ইয়াং, তোমার সাথে ওরা আরও বেশি বেয়াদবি করবে। ঝামেলা হবে, ঝামেলা হবে অনেক, তোমাকে ওরা মারবে। সেটা সময় দেখা যাবে। আপনি শুধু নিজের জায়গাটা দেখুন, আর যা কিছু হোক আগে আমার থেকে শুনবেন। নিলয় কথাগুলো বলে আর দাঁড়ায় না। মসজিদ থেকে সোজা বাড়িতে চলে আসে। হেনার সাথে কথা বলে। হেনা জানায় যেন সাবধানে চলাফেরা করে। নিলয় ওদের কথা শুনে কেবল হাসে। ফারজুকের কথা আর হেনার কথা একই রকম, কিন্তু ওরা জানে না আসলে মারটা কে খেতে পারে। পরের দিন ফাহি নিলয়দের বাড়িতে আসলো। নীলা রেডি আছে। ফাহি রেডি হয়ে বারান্দায় বসে আছে। হেনা এসে অনেক কিছু জ্ঞান দান করে গিয়েছে। ফাহি বসে আছে। হঠাৎ নিলয় আসে সেখানে। নিলয় এসে ফাহিকে বলে, কি ব্যাপার, আজকে তো বেশ সেজেছ। হ্যাঁ, সেজেছি নাকি? মুখ দেখেনি এখনো। বুঝি বুঝি। কি বোঝেন? ওই যে শাকিল ছেলেটা আছে তোমার, তাই না? শাকিল কি অনেক ভালোবাসে? এই জন্য বলি, অন্য কোনো ছেলে কেন তোমার আশেপাশে আসে না? আমাকেও পাত্তা দেও না কেন বুঝি? সবাই বফরের বারণ, তাই না? এই থামেন আপনি। আর আর কি বলেন? হ্যাঁ, শাকিল একটা বেয়াদব ছেলে, আর ওর থেকে রাস্তার কুকুরও অনেক ভালো। সামনে দিয়ে গেলে জোরে জোরে কথা বলে, বোরখা ছাড়া। কাপড় ছাড়া তোমাকে দেখার খুব ইচ্ছে, কবে যে সুযোগ হবে
এসব বাজে কথা শোনার পর মন চায় ঠাস ঠাস করে জুতো দিয়ে বাড়ি দিয়ে ওর গালে। হারামিগুলো 6 মাস ধরে আমাকে জ্বালাচ্ছে। উফ উফ, কি দোষে যে মাদ্রাসায় ওদের অফিসের পিছনে করলো। আচ্ছা সমস্যা নেই, আমি নিয়ে যাব তো, আমার সাথে গেলে ভয় নেই। এই জন্যই বাবা রাজি হয়েছে, কেউ আনার জন্য ছিল না বলেই যেতে দেয়নি। ও, তা আমি তোমাকে নিয়ে যাব, আনবো, আমাকে কি দিবা? কিছুই দেবে না। আমি কি বলেছি নাকি এসব? তবুও নিজ দায়িত্ব কিছু দিতে হয়। আচ্ছা যান, চকলেট দিব আপনাকে। চকলেট লাগবে না, আমাদের চকলেট বেশি খাওয়া নিষেধ। আমাদের মানে? মানে আমাদের ক্যাম্পে এসব চলে না। ক্যাম্প? আরে আমাদের অফিসে কাজের যা চাপ, তাতে এসব চকলেট কখন খাবো? কাজের জন্য বস নিষেধ করেছে। অন্য কিছু লাগবে? অন্য কিছু কি? নিলয় ফাহির কাছে সরে আসে, কানের কাছে মুখ এনে বলে, ফুল দেওয়ার পর যেটা দিয়েছিল সেটা হলে না করব না। নিলয় কথাটা বলে হিনার কাছে চলে আসে। ফাহি হাঁ করে নিলয় চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ফাহি মনে মনে বলে, ব্যাটা পশ্চাৎ, খালি সুযোগে থাকে। যে আমারে টিস করেছে, বাইরের মানুষদের কি বলবো? তবে ফাহি কিছু বলল না, কারণ ফাহি নীলাকে পছন্দ করে। এর জন্য নিলয়ের সব কিছু ওর ভালো লাগে। নিলয় হেনার কাছে যায়। হেনা নিলয়কে দেখে বলে, আচ্ছা, কালকে মাঝরাতে বাহিরে কি করছিলি তুই? ও, তুমি জেগেছিলে? আসলে ঘুম আসছিল না, তাই বাড়ির সামনে পায়চারি করছিলাম।